আলোচনার বিষয় তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। আগের টপিক থেকে আমরা জেনেছিলাম যে দুটি সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত প্রকৃতির যদি আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে। এখানে আমরা জানব এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কত। সেই জন্য যে সূত্রটা পড়তে হবে সেটা কুলম্বের সূত্র। তো প্রথমত জানি তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে একটা যদি আমরা আধানকে এক জায়গায় রাখি, তাহলে সে আধানটা যত দূর পর্যন্ত অন্য একটা আধানের উপর বল প্রয়োগ করতে পারবে, যত দূর পর্যন্ত অন্য একটা দ্বিতীয় আধান যে অঞ্চল পর্যন্ত আনলে দ্বিতীয় আধানটির উপর প্রথম আধানটা বল প্রয়োগ করতে পারবে, সেটা হবে প্রথম আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র। তো কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র বলছে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি গাণিতিকভাবে লিখি তো এরকম দাঁড়াবে, দুটো বিন্দু আধান যদি ধরে নিই Q1 এবং Q2 পরস্পর থেকে স্মল আর দূরত্বে আছে, তো এরকম লেখা যাবে F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং F প্রপোর্শনাল টু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 এবং F প্রপোর্শনাল টু 1/r²। এই দুটোকে যদি আমরা একসাথে লিখি তাহলে এরকম লিখব, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এখন সমানুপাতিক সাইনটাকে যদি তুলতে চাই তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কনস্ট্যান্টটাকে এখানে কে হিসাবে লেখা হয়। তো F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/r²। এটা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ সাধারণভাবে। এরপরে যে কনস্ট্যান্টটা আসছে সিজিএস এবং এসআই পদ্ধতির উপর ডিপেন্ড করে এর মান আলাদা আলাদা লেখা হয়। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কনস্ট্যান্টকে লেখা হয় কে ইকুয়াল টু 1 হিসাবে। সিজিএস পদ্ধতি এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু 1 হয়। অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কে এর আলাদা মান থাকে, তবে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু 1। সেক্ষেত্রে সিজিএস পদ্ধতির শূন্য মাধ্যমের জন্য সূত্রটার রূপ তাহলে কি হবে? রূপ এরকম হবে, F ইকুয়াল টু Q1 Q2/r²। খুব সিম্পল রূপ। সিজিএস পদ্ধতিতে যখন শূন্য মাধ্যমের ক্ষেত্রে অঙ্ক সলভ করা হবে কুলম্বের সূত্রের সাহায্যে, তখন এই সিম্পল সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যাবে। এসআই পদ্ধতির ক্ষেত্রে কনস্ট্যান্ট কে এর মানটা কে অন্য একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ওই কনস্ট্যান্টের মান হয় 1/4πε0, যেখানে ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যদি মাধ্যমটা শূন্য না হয়ে অন্য কোনো হয় তাহলে ε0 পরিবর্তে এপসাইলন লেখা হয়, এবং তখন কে এর মান হয় 1/4πε। এপসাইলনকে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা বলা হয়। তো আমরা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা ε0 সম্বন্ধে জানব, এর একক জানব এবং এর মাত্রা জানব। এককটা দ্বারাই ε0 এর একক যদি বলতে চাই তাহলে মেইন যে ফর্মুলাটা ছিল F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r², ওখান থেকে ε0 সমান সমান লেখা যায় 1/4πf ইন্টু Q1 Q2/r²। সমস্ত কিছু সেম থাকবে। ε0টা এদিকে চলে আসলো, এফটা ε0 জায়গায় চলে এসেছে। তো এখান থেকে ε0 এর একক যদি বের করতে চাই কি করব? Q1 Q2 এদের একক হচ্ছে কুলম, তো দুটো গুণ আছে কিউ, তো উপরে কুলম স্কোয়ার, নিচে 4π এর কোনো একক নেই, এফ হচ্ছে বল, বলের একক কি নিউটন, আর 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 মানে দূরত্বের একক মিটার, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার দিব, তো এখানে হবে মিটার স্কোয়ার। তাহলে এককটা দাঁড়াবে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে সাধারণভাবে এরকম লেখা হয়, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স আর মিটার টু দি পাওয়ার -2, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এভাবে লেখা হয়। ε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে মান হয় 8.854 × 10⁻12, আর এককটা ছিল
কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তো এই মানটা একক শুদ্ধ, ভালো করে মনে রাখতে হবে, অনেক জায়গায় কাজে লাগে। এপসাইলন জিরো সমান সমান 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা তড়িৎ ভেদ্যতা। এখন এপসাইলন জিরোর মাত্রা বের করব। মাত্রা কি হবে? এপসাইলন জিরো সমান সমান যেরকম ভাবে একটু আগে লিখলাম 1/4πf ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। অন্যান্য রাশিগুলোর মাত্রাগুলো যদি বসাই, কিউ এর মাত্রা এর আগের বেসে বের করেছিলাম, কি ছিল? আইটি ছিল। এখানে দুটো কিউ আছে, তো আইটি এর স্কোয়ার হয়ে যাবে, টোটাল স্কোয়ার, বাই নিচে 4π। 4π তো ধ্রুবক রাশি, কোনো একক নেই। নিচে এফ আছে, এটা এফ, তো এফ এর মাত্রা কি হয়? এম এল T⁻⁻² হয় মাত্রা, ইন্টু আর দূরত্বের স্কোয়ার আছে, তো এখানে আমরা মাত্রাটা নিব এল স্কোয়ার। তো পুরো মাত্রাটা যদি একসাথে একযোগে লিখি, মাত্রাটা দাঁড়াবে এরকম, মাত্রাটা দাঁড়াবে মাত্রা কি দাঁড়াবে? মাত্রা উপরে দেখো আই স্কোয়ার টি স্কোয়ার আছে, আর নিচে এম, প্রথমে এম লিখবো, তো একটা এম আছে, উপরে গিয়ে এম ইনভার্স হয়ে যাবে, এম ইনভার্স। এল কটা আছে? এল স্কোয়ার আর নিচে এল, এল কিউব, তো উপরে গিয়ে ওর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, L⁻³ টি কটা আছে? উপরে টি স্কোয়ার আর নিচে T⁻², তাহলে উপরে গিয়ে টোটালটা গুণ হয়ে T⁴ হয়ে যাবে। আর কি আছে? আই, তো আই স্কোয়ার থেকে যাবে, এই যে আই স্কোয়ার। তাহলে আলটিমেট মাত্রা দাঁড়াবে এম ইনভার্স L⁻³ T⁴ আই স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতার মাত্রা, মনে রাখতে হবে। মুখস্থ করার প্রয়োজন নেই, কিভাবে আসলো সে প্রসেসটা মনে রাখতে হবে। শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কিরকম হবে? কুলম্বের সূত্রের রূপ হবে সেক্ষেত্রে F = 1/4π, এপসাইলন জিরোর জায়গায় এপসাইলন লিখব, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এদিকে সেম থাকবে। যে এপসাইলনটা পাবো, এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যেই মাধ্যমে বিন্দু আধান দুটো থাকবে। কিংবা এটাকে অন্য ভাবে লেখা যায়, এপসাইলনটাকে এপসাইলনের জায়গায় কে এপসাইলন জিরো লেখা যায়, যেখানে কে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসাইলন জিরো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এবং কে হচ্ছে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়। একে এপসাইলন বা এপসাইলন জিরো দিয়ে প্রকাশ করা হয়। এপসাইলনকে যদি এপসাইলন জিরো দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কে এর সমান হবে। ওকে, তো এভাবেও যে কোনো মাধ্যমের ক্ষেত্রে লেখা যায় F = 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান জানতে হবে, কিংবা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান জানতে হবে। কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, ভেক্টরের সাহায্যে কিভাবে লিখব? ভেক্টরের সাহায্যে লেখার জন্য আগে আমাদের পজিশন ভেক্টর সম্বন্ধে একটু আইডিয়া নিতে হবে, যে একটার সাপেক্ষে আর একটার পজিশন ভেক্টরটাকে কিভাবে লিখব। যদি দুটো আধান থাকে Q1 এবং Q2, 1 নম্বর আধান 2 নম্বর আধান ধরে নিলাম, তবে একের সাপেক্ষে 2 এর পজিশন ভেক্টর এরকম হবে, এটাকে R21 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে এবং লেখা হবে R2 - R1, উপরে অবশ্যই ভেক্টর সাইন হবে। 2 নম্বরের পজিশন ভেক্টর কার সাপেক্ষে? একের সাপেক্ষে, তাহলে R2 - R1, যার পজিশন ভেক্টর সেখান থেকে যার সাপেক্ষে তার পজিশনটা বিয়োগ করতে হবে। এবং আমরা বলকে যদি এভাবে প্রকাশ করি যে 2 নম্বর মাধ্যমের উপরে ক্রিয়াশীল বল, তো সেটাকে দেব F2, একের জন্য তো 1, এরকমভাবে রিপ্রেজেন্ট করব। অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায় যে 2 নম্বর বিন্দু আধানের উপরে ক্রিয়াশীল বল একের জন্য, ওটাকে F12 দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু আমরা F21 দিয়ে প্রকাশ করব, যাতে করে টোটাল সূত্রটাকে প্রকাশ করতে সুবিধা হয়। তো যদি এরকম কল্পনা করি, 2 নম্বর আধান 1 নম্বর আধান,
2 এর উপরে ক্রিয়াশীল বল 1 এর জন্য সেক্ষেত্রে লিখব F21 ইকুয়াল টু 1/4πε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখছি ইন্টু Q1 Q2/r², এবং এটা 21 লিখব কারণ 2 নম্বরের পজিশন ভেক্টর একর সাপেক্ষে ইন্টু ভেক্টর দেওয়ার জন্য একটা একক ভেক্টর নিব R21 একক ভেক্টর। এটা হবে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r21² ইন্টু R21 ইউনিট ভেক্টর, যেখানে R21 সমান সমান হচ্ছে 2 নম্বর আধানের পজিশন ভেক্টর 1 নম্বরের সাপেক্ষে, অবশ্য ইউনিট ভেক্টরের রেসপেক্টে প্রকাশ করা হয়েছে। যদি ইউনিট ভেক্টর দ্বারা না লিখে এমনি সাধারণ ভেক্টর দ্বারা লেখা হয় সেক্ষেত্রে ফর্মটা হবে উপরে R21টাকে ভেক্টর দিয়ে নোটেশন দিতে হবে, এবং উপরে যেহেতু একটা আর চলে গেল তো নিচেও একটা আর দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে R21 এর কিউব হয়ে যাবে। তো আলটিমেট ফর্মটা হলো F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r21 কিউব ইন্টু R21 ভেক্টর। R21 মানে 2 নম্বর বিন্দু আধানের পজিশন ভেক্টর 1 নম্বরের সাপেক্ষে, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এবং F21 সমান সমান 2 নম্বর আধানের উপরে ক্রিয়াশীল বল 1 নম্বর আধানের জন্য। নেক্সট পড়তে হবে আধানের উপরিপাতনের নীতি। আধানের উপরিপাতের নীতি কি? যদি একটা আধানের পরিবর্তে অনেকগুলো আধান থাকে সেক্ষেত্রে কোনো একটা আধানের উপরে ক্রিয়াশীল বল কি হবে? এই সবগুলো বিন্দু আধানের জন্য ওই আধানটার উপরে ক্রিয়াশীল বল বের করে যদি সেগুলোর ভেক্টর যোগফল করি তাহলে সেটা হবে ওই বিন্দু আধানের উপরে ক্রিয়াশীল লব্ধি বল। অর্থাৎ একাধিক আধানের জন্য ক্রিয়াশীল বল প্রত্যেকটি আধানের জন্য ক্রিয়াশীল বলগুলির ভেক্টর যোগের সমান হবে। যদি এখানে অনেকগুলো আধান থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আধান এর উপরে, তাহলে টোটাল ক্রিয়াশীল বল F আমরা পাবো F1 প্লাস F2 প্লাস F3 প্লাস এরকম যতগুলো আধান থাকবে ডট 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 Fn অবধি লেখা যায়, যতগুলো আধান থাকবে। তো সমস্ত আধানগুলোর জন্য যে বল প্রযুক্ত হবে তাদের ভেক্টর যোগফল করলে আমরা টোটাল লব্ধি বলটা পাবো। এটা হচ্ছে আধানের উপরিপাতনের নীতি। এখন পড়ব কুলম্বের সূত্রের গুরুত্ব। কুলম্বের সূত্রের গুরুত্ব, কুলম্বের সূত্রকে আমরা কি কি কাজে লাগাতে পারি? এটা বিশাল গুরুত্ব আছে। যে কোনো ধরনের আধানের উপর ক্রিয়াশীল বল বের করা যায়। তারপরেও নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়, যে নিউক্লিয়াস কি পরিমাণ বল দ্বারা আবদ্ধ থাকে নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো। যেহেতু বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা প্রযোজ্য, তো নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন আর একটা প্রোটনকে কি পরিমাণ বল দ্বারা বিকর্ষণ করে সেটা এই সূত্র প্রয়োগ করে জানা যায়, আর সেখান থেকেই নিউক্লিয় বল থেকে ধারণা পাওয়া যায়। এছাড়াও নিউক্লিয়াসের অন্যান্য কিছু প্রপার্টি আর আইডিয়াও কুলম্বের সূত্র থেকে জানা যায়। কুলম্বের সূত্রের সূত্র প্রয়োগের শর্ত পড়ব। কি শর্তটা হচ্ছে, কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বিস্তৃত আধানের ক্ষেত্রে প্রযোজ্য না। কেন না, বিস্তৃত আধানের ক্ষেত্রে অনেকগুলো আধান যদি এরকম থাকে, তো যখন এরকম বিস্তৃত আধানের ক্ষেত্রে ক্রিয়াশীল বল বের করব, সেক্ষেত্রে এখানকার ধরে নিলাম এটা এ একটা বি, দুটো বস্তু আছে, এখানে কিছু পরিমাণ আধান কিছু পরিমাণ আধান নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা এ বস্তুর প্রত্যেকটা আধানের উপরে বি বস্তুর প্রত্যেকটা আধানের ক্রিয়াশীল বল বের করতে হবে। এরকম অসংখ্য বল ক্রিয়াশীল হবে। এই বলগুলোর লব্ধি যদি আমরা ভেক্টর যোগের মাধ্যমে বের করি তাহলে টোটাল আলটিমেট লব্ধিটা পাওয়া যাবে। তো এই কাজটা করা কোয়াইটলি ইম্পসিবল, প্রায় অসম্ভব বলে কুলম্বের সূত্র এই ক্ষেত্রে প্রযোজ্য হয় না। বিস্তৃত আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তবে মনে রাখতে হবে, যে কোনো বিস্তৃত আধানকে, কোনো একটা বস্তুর আধানকে আমরা বিন্দু আধান রূপে ধরে নিই যে ওই বস্তুর কেন্দ্রবিন্দুতে টোটাল আধানগুলো কেন্দ্রীভূত আছে, এতে করে খুব একটা ভুল হয় না। তো যদিও বিস্তৃত আধানের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য নয়, তবুও সাধারণ ক্ষেত্রে আমরা ধরে নিই যে বিস্তৃত আধানগুলো একটা বিন্দুতেই কেন্দ্রীভূত আছে, সেক্ষেত্রে খুব একটা ভুল আসে না। কুলম্বের সূত্র থেকে 1 কুলম্ব আধানের সংজ্ঞা দেব। 1 কুলম্ব আধানের সংজ্ঞা। 1 কুলম্ব আধানের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়?
না, সেক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রটা ইউজ করতে হবে। এসআই পদ্ধতিতে যদি ধরি, সূত্রটার রূপ এরকম ছিল, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো যদি এরকম করে নিই, দুটো বিন্দু আধান আছে যাদের প্রত্যেকের মান একক, মানে 1 কুলম্ব। প্রথমে ধরতে পারবো না 1 কুলম্ব, কিন্তু ধরে নিই প্রথমে দুটো আধানের মান হচ্ছে একক করে, Q1 = 1 = Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। যদি এরকম হয় যে দুটো বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে, বিন্দু আধানগুলোর মান হচ্ছে একক, সেক্ষেত্রে Q1 Q2 এবং আর কে 1 বসিয়ে দিতে হবে। Q1 এর জায়গায় 1, Q2 এর জায়গায় 1 এবং আর এর জায়গায় 1 বসাতে হবে। সেক্ষেত্রে টোটাল রাশিটা 1 হয়ে যাবে। থাকবে কি, F = 1/4πε0। ε0 এর মান যদি বসাই 8.854 × 10⁻12, তাহলে এই টোটাল রাশিটার আলটিমেট মান দাঁড়ায় 9 × 10⁻9। 9 × 10⁻9 এর মানটা হয় মিটার স্কোয়ার ইন্টু নিউটন পার কুলম্ব স্কোয়ার, এককটা। সেক্ষেত্রে কি হলো, যে দুটো বিন্দু আধান, একক বিন্দু আধান 1 মিটার ব্যবধানে থাকলে তাদের উপর ক্রিয়াশীল বল 9 × 10⁻9 নিউটন হয়। তো এখান থেকেই 1 কুলম্ব আধানের সংজ্ঞা দেওয়া যায়, যে দুটো সমান পরিমাণ আধান বায়ুতে 1 মিটার ব্যবধানে থাকলে যদি তারা প্রত্যেকের উপর 9 × 10⁻9 নিউটন বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটা বিন্দু আধানকে 1 কুলম্ব আধান বলা হবে। আরেকবার বলি, দুটো সমান পরিমাণ বিন্দু আধান শূন্য মাধ্যমে কিংবা বায়ু মাধ্যমে 1 মিটার ব্যবধানে থাকলে যদি ওরা প্রত্যেকের উপরে 9 × 10⁻9 নিউটন বল প্রয়োগ করতে পারে, তাহলে ওই সমান পরিমাণ আধানগুলির প্রত্যেকটিকে 1 কুলম্ব আধান বলা হবে। ওকে, নেক্সট আমরা করব আধানের একক। যদিও আধানের একক আমরা আগের চ্যাপ্টারে করে নিয়েছি, আরেকবার দেখে নেব। সিজিএস পদ্ধতিতে আধানের একক ছিল স্ট্যাট কুলম্ব, আর এসআই পদ্ধতিতে কুলম্ব। এখানে আরেকটা নতুন একক জানবো, সেটা হচ্ছে ইএমইউ ইউনিট। ইএমইউ ইউনিট ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, কিংবা বাংলায় তড়িৎ চুম্বকীয় একক। এটাও অনেক জায়গায় ইউজ হয়, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিজমে। এর কুলম্বের সাথে ইএমইউ এর রিলেশন হচ্ছে 1 ইএমইউ আধান = 10 কুলম্ব। আর এটা তো আগে থেকে জানি, 1 কুলম্ব আধান = 3 × 10⁻9 ইএসইউ আধান। তো এই সম্পর্ক থেকে ইএমইউ এবং ইএসইউ আধানের সম্পর্ক বের করা যায়, যে 1 ইএমইউ আধান = 3 × 10⁻10 ইএসইউ আধান হয়ে যাবে। তখন 1 ইএমইউ আধান = 3 × 10⁻10 ইএসইউ আধান। কুলম্বের সূত্র এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র তুলনা করা হবে। এখানে তুলনা করলে কি হবে না, এর আগের চ্যাপ্টারেও এটা আমরা বলেছিলাম, যে মহাকর্ষীয় বল যেটা, সেটা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা মহাকর্ষীয় বলের ধারণা পাই। সেটা শুধুমাত্র আকর্ষণধর্মী ছিল। আর কুলম্ব সূত্র থেকে যেই তড়িৎ বলের ধারণা পাই, সেটা আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী, দুই ধরনেরই ছিল, হয়। কুলম্বীয় সূত্রের যে বলটা, তড়িৎ বল, তার মান খুব বেশি হয়, সেটা খুব শক্তিশালী, এবং সেটা মহাকর্ষীয় বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। অর্থাৎ মহাকর্ষীয় বলের তুলনায় কুলম্বীয় বল অনেক অনেক গুণ বেশি শক্তিশালী হয়। অ্যাকচুয়ালি মহাকর্ষীয় বল একটা দুর্বল বল। এরপরে আমরা এই চ্যাপ্টারের উপরে যতটুকু করা হলো, এর উপরে দু একটা গাণিতিক সমস্যা সমাধান করে নেব। প্রত্যেকটা সূত্রের উপরে যদি দু একটা করে গাণিতিক সমস্যার সমাধান করা হয়, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে এবং করা উচিত। তো এখানে যে সূত্রটা হলো শুধুমাত্র কুলম্বের সূত্র থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে নেওয়া যাক। তো যে অঙ্কটা আছে এখানে চিত্রে দেখতে পাচ্ছ, প্লাস 250 ইএসইউ একটি তড়িতাধান পি, অপর দুটি তড়িতাধান কিউ এবং আর এর মধ্যে একই রেখায় অবস্থিত, যেরকম ভাবে চিত্রে আছে।
কিউ এবং আর তড়িতাধানের পরিমাণ যথাক্রমে +50 ইএসইউ এবং -300 ইএসইউ। কিউ থেকে পি এর দূরত্ব 5 সেন্টিমিটার এবং আর থেকে পি এর দূরত্ব 10 সেন্টিমিটার। পি এর উপর লব্ধি বল কত? তো এখানে আমরা পি বিন্দুর উপরে লব্ধি বল বের করতে হবে। তো পি বিন্দুর আধান পজিটিভ এবং কিউ এর আধান পজিটিভ হওয়ার জন্য কিউ বিন্দুর আধান পি বিন্দুর আধানকে বিকর্ষণ করবে, ডিরেকশন হবে কিউ থেকে পি এর দিকে। এবং আর বিন্দুর আধান নেগেটিভ হওয়ার জন্য পি বিন্দুকে ও আকর্ষণ করবে, ডিরেকশন হবে পি থেকে আর এর দিকে। তো লব্ধি বল, যেহেতু দুটো বল এর ডিরেকশন সেম একই দিকে, তো লব্ধি বলটা সরাসরি দুটো বল যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লব্ধি বল এফ ইকুয়াল টু, প্রথমে কিউ বিন্দুর জন্য বল প্লাস আর বিন্দুর জন্য ক্রিয়াশীল বল, কিভাবে Q1 Q2 বাই আর স্কয়ার। সিজিএস পদ্ধতি অ্যাপ্লাই করব, যেহেতু এককগুলো এখানে ইএসইউতে দেওয়া আছে। তো প্রথম ক্ষেত্রে লিখব 50 ইন্টু 250 বাই, এদের মধ্যবর্তী ডিস্টেন্স 5 সেন্টিমিটার ছিল, 5 এর স্কোয়ার প্লাস এখানে 250 ইন্টু 300 বাই 10 স্কোয়ার। এটাকে লেখা যায় 5 এর স্কোয়ার মানে 25, উপরে 50 আছে, তাহলে 2 দিয়ে কেটে দিলাম। আর এদিকে 10 এর স্কোয়ার মানে 100, উপরে 300 ছিল, 100কে 300 দিয়ে কাটলে এটা 3 পড়ে থাকবে। তো এদিকে পড়ে থাকলো 2 ইন্টু 250 মানে 500, আর এদিকে পড়ে থাকবে 3 ইন্টু 250 মানে 750। দুটোকে যদি যোগ করি হবে 1250। সিজিএস পদ্ধতিতে করছে বলে বলের একক ডাইন। তো লব্ধি বল পি বিন্দুর উপরে হবে 1250 ডাইন এবং ডিরেকশনটা পি থেকে আর এর দিকে হবে। নেক্সট অঙ্ক আমরা করব, দুটি 1 ইউনিট ঋণাত্মক তড়িতাধান এবং একটি কিউ পরিমাণ ধনাত্মক আধান একই সরলরেখায় রাখা হলো। কিউ এর কোন অবস্থানে এবং পরিমাণ কি হলে ওই তড়িতাধানগুলি সাম্য অবস্থানে থাকবে? এই সাম্য কি সুস্থির, অস্থির না নিরপেক্ষ? বলছে দুটি 1 ইউনিট ঋণাত্মক তড়িতাধান, তো এরকম দুটো ঋণাত্মক তড়িতাধান আছে -1 আর একটা কিউ ধনাত্মক আধান। কিউ এর কোন অবস্থান এবং পরিমাণ কি হলে, তো কিউকে আমরা এর মাঝখানে রাখতে পারি কিংবা একদিকে রাখতে পারি। যদি একদিকে রাখি সেক্ষেত্রে কিউ আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে আর ওর উপরে ওর দিকে চলে আসবে, ফলে পুরো ব্যবস্থাটা আর সাম্যাবস্থানে থাকবে না। যদি কিউকে মাঝখানে রাখি তাহলে দুই দিকের মাইনাস আধানগুলো পরস্পর নিজের দিকে কিউকে আকর্ষণ করবে। এই দুটো বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থানে থাকবে, মানে দুই দিকের আধানগুলো, ঋণাত্মক আধানগুলো কিউ এর উপরে সমান মানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তো আমাদের কিউ আধানটাকে মাঝখানে রাখতে হবে। তো মাঝখানে যদি রাখি ব্যাপারটা এরকম দাঁড়াবে, এরকম এখানে -1 আছে, এটা এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু আর এটা সি বিন্দু। এখানে কিউ পরিমাণ আধান আছে, এই যে এই বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। সেক্ষেত্রে এ বিন্দুর জন্য বি বিন্দুর আধানের উপরে ক্রিয়াশীল বল হবে, সিজিএস পদ্ধতি যদি অ্যাপ্লাই করি কুলম্বের সূত্রের, তো কিউ ইন্টু 1 বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরে নিলাম এক্স, আর টোটাল ডিস্টেন্স যদি আর ধরে নিই, একেবারে দুটো ঋণাত্মক আধানের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা হবে আর মাইনাস এক্স। তো এ বিন্দুর জন্য বি বিন্দুর উপরে ক্রিয়াশীল বল হবে কিউ ইন্টু 1 বাই এক্স স্কোয়ার সমান সমান সি বিন্দুর আধানের জন্য বি বিন্দুর উপরে ক্রিয়াশীল বল কি করব, কিউ ইন্টু 1 বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এই যে আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন উপরের যে কিউ কিউ আধানগুলো আছে, এই যে কিউ আধান আর যে কিউ আধান ছিল এই দুটো কেটে দিলাম, তাহলে কি থাকবে নিচে এখন এক্স স্কোয়ার সমান আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার পড়ে থাকবে। দুই দিকে যদি বর্গমূল করে দিই তাহলে স্কোয়ারগুলো উঠে যাবে এবং বাকি পড়ে থাকবে এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স। তো বর্গমূল করে দিলে এই যে স্কোয়ারগুলো উঠে গেল এবং থেকে গেল কি থাকবে, এক্স ইকুয়াল টু আর মাইনাস এক্স। এক্সটাকে এদিকে নিয়ে আসি, মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স টু এক্স সমান হলো আর
দিস ইমপ্লাইজ আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু আর বাই টু, এক্স ইকুয়াল টু আর বাই টু। এর অর্থ যে কিউ আধান যদি ঠিক মাঝখানে থাকে দুটো ঋণাত্মক আধানের, তাহলেই পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে। আর আমরা এখান থেকে জেনারেল নলেজ থেকে বলতে পারি দুটো সমান পরিমাণের আধান দুই দিকে আছে, তো মাঝখানের আধানটা সাম্যাবস্থায় থাকবে। তখনই সমান পরিমাণের বল দ্বারা ওরা আকর্ষণ করবে। যদি সমান দূরত্বে থাকে তার মানে ঠিক মাঝখানেই থাকতে হবে। এবারে এই সাম্যাবস্থান সুস্থির, অস্থির না নিরপেক্ষ? নিরপেক্ষ সাম্যাবস্থান মানে বস্তুকে যে পজিশনে রাখা হোক, বস্তু সাম্যাবস্থায় থাকবে যেখানে রাখা হোক। এটা তো কখনো হবে না, কারণ আধানগুলো অবস্থান যদি চেঞ্জ করে দিই তাহলে এটা আর সাম্যাবস্থায় থাকবে না। স্থির সাম্য, সুস্থির সাম্য মানে যদি খানিকটা চেঞ্জ করে দিই, বস্তুর অবস্থান যদি খানিকটা চেঞ্জ করে দিই তাহলে আবার আগের পজিশনে সে ফিরে আসবে। কিন্তু এক্ষেত্রে বস্তুর সামান্য একটু অবস্থান চেঞ্জ করলে আর ওই যে কন্ডিশনটা ছিল যে দুই দিকে সমান পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে, ওই কন্ডিশন স্যাটিসফাই করবে না। তাহলে এখানে সাম্যস্থানটা হচ্ছে অস্থির সাম্য, কারণ সামান্য চেঞ্জ করে দিলেই আর পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে না। তো এই ধরনের সাম্যাবস্থাকে, যেখানে বস্তুর সামান্য কিংবা কণার সামান্য অবস্থান চেঞ্জ করলে আর আগের পজিশনে ফিরে আসতে পারে না, সাম্যাবস্থান বিঘ্নিত হয়, তাকে অস্থির সাম্যাবস্থা বলে। এক্ষেত্রে সাম্যাবস্থানটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। নেক্সট অঙ্ক করব, আয়রন নিউক্লিয়াসের ভিতর দুটি প্রোটনের মধ্যে কত কুলম্ব বিকর্ষণ বল ক্রিয়া করে? দূরত্ব দেওয়া আছে 4 × 10⁻15 মিটার এবং আধান 1.6 × 10⁻19 কুলম্ব। তো এক্ষেত্রে মানগুলো এসআই পদ্ধতিতে দেওয়া আছে। কুলম্বের সূত্রের এসআই যে রূপটা সেটা অ্যাপ্লাই করতে হবে। এসআই রূপটা হচ্ছে F = 1/4πε0 Q1 Q2 r²। তো সরাসরি আমরা বের করি। F এর মান F = 1/4πε0, এই যে 1/4πε0 ইন্টু Q1 Q2 r², Q1 Q2 r²। 1/4πε0 এই টোটাল মানটা হচ্ছে 9 × 10⁹ বসিয়ে দেবো। আর Q1 Q2 দুটোরই মান 1.6 × 10⁻19 কুলম্ব, দুটো গুণ আছে তো 1.6 × 10⁻19 কুলম্বের স্কোয়ার করে দেবো। আর আর এর দূরত্বটা হচ্ছে 4 × 10⁻15 মিটার, ওর স্কোয়ার করে দেবো। তো মানগুলো আমরা বসিয়ে দিই। মানগুলো বসালে পাবো F = 9 × 10⁹ ইন্টু উপরে থাকবে Q1 Q2 মানে 1.6 × 10⁻19, তার স্কোয়ার হবে বাই নিচে r² মানে 4 × 10⁻15 হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেটরে টাইপ করা হয় দেখা যাবে এর মান মোটামুটি আসবে 14.4 নিউটন। পুরো ইকুয়েশনটা ক্যালকুলেটরে টাইপ করলে 14.4 নিউটন আসবে। তো অ্যান্সার হবে 14.4 নিউটন। দুটো প্রোটন আয়রন নিউক্লিয়াসের মধ্যে এই বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। নেক্সট অঙ্ক তোমাদের বাড়ির কাজ। এই অঙ্কটা তোমরা বাড়ির কাজ করবে যে একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে সমমানে 4টি আধান রাখা হলো, এদের প্রতিটির মান -q এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান q রাখা হলো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে q এর মান নির্ণয় করো। বলছে এরকম একটা বর্গক্ষেত্র যার 4টে কৌণিক বিন্দুতে 4টে -q আধান আছে, -q আধান, -q, আর এদের কেন্দ্রে একটা আধান আছে q মানের। পুরো ব্যবস্থাটা q এর মান বের করতে হবে, যার জন্য পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে। এর জন্য কি করব, যে কোনো একটা আধানের উপরে ক্রিয়াশীল লব্ধি বল আমাদের শূন্য দেখাতে হবে, মানে ওই কন্ডিশন অ্যাপ্লাই করে তারপরে q এর মান বের করতে হবে। এর জন্য কি করব, এই বিন্দুর নাম দিলাম a, b, এটা c আর এটা d। আমরা d বিন্দুর আধানের উপরে ক্রিয়াশীল মোট বলের কথা ভাববো। কি করব, a বিন্দুর আধানের জন্য d এর উপরে ক্রিয়াশীল বল বের করব, c বিন্দুর আধানের জন্য d বিন্দুর উপরে ক্রিয়াশীল বল বের করব। দুটো নেগেটিভ তো বিকর্ষণ করবে এদিক বরাবর। এই দুটো যে বল তৈরি হলো a বিন্দুর জন্য এবং c বিন্দুর জন্য, তারা পরস্পরের লম্ব বলে ওদের লব্ধি বলটা এদিক বরাবর হবে। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে F = √f1² + f2²। আবার b বিন্দুর জন্য d বিন্দুর উপরে ক্রিয়াশীল বলটা সরাসরি এদিক বরাবর হবে, তার মানে এদিক বরাবর।
এই দুটো বল সরাসরি যোগ করলে বি সি এবং এ বি সি বিন্দুর জন্য ডি বিন্দুর উপরে ক্রিয়াশীল বলের লব্ধি পাওয়া যাবে। এখন কিউ আধানটা যদি সমান পরিমাণ বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে ডি বিন্দুর আধানকে, তাহলে ডিরেকশনটা এদিক বরাবর হবে। এই যে আগের দুটো বলের লব্ধি এদিক বরাবর এবং এখন বলটা এদিকে ক্রিয়া করছে, এই দুটো বল যদি সমান হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে। তো আগের দুটো বলের লব্ধি আর এখনকার কিউ এর জন্য যে বলটা, এই দুটো সমান করে দিতে হবে। এই সমান করা ইকুয়েশন থেকে কিউ এর মান বের করতে হবে। যেটা অ্যান্সার আসবে সেটা হবে সাম্যাবস্থার জন্য নির্ণীত কিউ এর মান। আশা করি মোটামুটি বুঝতে পেরেছ, দিয়ে চেষ্টা করবে নিজে।